সবাইকে আজকের লাইভ ক্লাসের শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাস শেয়ার করা হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আমরা গত ক্লাসে কমান্ড সার্টিফিকেট থেকে একদম 202 বিধি পর্যন্ত পড়ছিলাম। সেখানে চার্জ লিস্ট, অর্থাৎ আপনি যখন দায়িত্ব হস্তান্তর করবেন তখন আপনার কি কি খেয়াল রাখতে হবে, কি কি মালামাল, কি কি রেজিস্টার বুঝে নিতে হবে, সেটা 202 পর্যন্ত। (163) কমান্ড সার্টিফিকেট, 164 শ্রমমূলক কর্ম, 165 অগ্নি সংকেত বাজলে আপনি কি করবেন। পোশাক পরার দরকার নাই, বেল্ট পরে নিচে নেমে যাবেন। তারপরে সিনিয়র অফিসার আপনাকে ডিউটিতে মোতায়েন করবে। করার পরে আপনি সেখানে গিয়ে যতটুকু অগ্নি নির্বাপনে সহায়তা করা যায় করবেন। আর হচ্ছে আপনি এই যে সম্পত্তিটা পাহারা দিতে হবে। 190 সার্কেল এএসপির দায়িত্ব কর্তব্য, 190 এএসআই কে এবং একজন কনস্টেবল সেখানে নিয়োগ দেওয়া যাবে সার্কেল অফিসে। 201টা একটু ভালো করে বুঝতে হবে। থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে কনস্টেবলের উপরে, মানে এএসআই টু যারা আছে, এএসআই, এসআই, সেকেন্ড অফিসার, ওসি তদন্ত, এদেরকে পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া যাবে। তবে কনস্টেবলকে থানার ওসির দায়িত্ব দেওয়া যাবে না। তাহলে দায়িত্ব দেওয়া যাবে, অর্ডার অর্থাৎ আদেশ হচ্ছে 201-এর ক। আর এবার দায়িত্ব দিবে 201-এর খ। দায়িত্ব দেওয়ার সময় অবশ্যই সেটা জেনারেল ডায়েরিতে অর্থাৎ জিডিতে লিপিবদ্ধ করে দিবে। 202 আমরা 4টা বিষয় আমাদের বুঝে নিতে হবে দায়িত্ব হস্তান্তরের সময়, খুবই ইম্পর্টেন্ট। সকল সরকারি সম্পত্তি, নগদ অর্থ, সকল রেজিস্টার, আর হচ্ছে মালখানার সকল জিনিসপত্র। এই 4টা বিষয় আমরা যখন চার্জ লিস্ট বা দায়িত্ব হস্তান্তর করব তখন এই 4টে বিষয় আমাদের বুঝে নিতে হবে। এটা আপনাকে রোমান সংখ্যা আকারে এমসিকিউ দেওয়া হতে পারে, তো সেজন্য আমাদের 4টে বিষয় জেনে রাখতে হবে। আজকে আমরা 205 থেকে একটু পড়ি, হালকা একটু পড়ি, একদম হালকা। থানার যে ওসি স্যার থাকে, থানা অফিসার থাকে, বা তাকে স্টেশন অফিসার বলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে, যাই বলে, এই থানার ওসি স্যারের দায়িত্ব কর্তব্য কি, এটা হচ্ছে 205 বিধি। থানার ওসি স্যারের দায়িত্ব কি? তার থানা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা। একদম কমন সেন্স দিয়ে বোঝেন।
নিচের কোন কাজটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্যের আওতায় পড়ে? একটা এমসিকিউ, 3টে রোমান সংখ্যা দেবে, শেষেরটা দেবে উপরের সব কয়টি। তাহলে থানার ওসির প্রথম কাজ তার থানা এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, অপরাধের তথ্য বৃত্তান্ত উদ্ঘাটন করা। এই জন্য তিনি তার যে থানায় অফিসার ফোর্স আছে তার যে দায়িত্ব অধীনস্থ যারা আছে তাদেরকে তিনি কি করবেন? যথাযথ ব্যবস্থাপনা করবেন, কার্যক্রম করবেন এবং সেই কার্যক্রমের তদারকি করবেন, সবাই ঠিকভাবে কাজ করতেছে কিনা। অর্থাৎ ওসি স্যার তার থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধের তথ্যবৃত্তান্ত অনুসন্ধানের জন্য বা উদ্ঘাটনের জন্য তার আন্ডারে যত অফিসার ফোর্স আছে তাদেরকে সঠিকভাবে নিয়োগ করবেন বা ডিউটি দিবেন এবং এই কাজটা তদারকি করবেন, সবাই ঠিকভাবে কাজ করতেছে কিনা। সকল অপরাধীদের সম্পর্কে খোঁজ খবর রাখবেন। এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী আছে, কয়জন অভ্যাসগত দস্যু আছে, কয়জন চোর আছে, কয়জন তালিকাভুক্ত আসামি আছে, এই সমস্ত কিছু অপরাধীদের সম্পর্কে খোঁজ খবর রাখবে। তার এলাকার মধ্যে যদি কোনো অধিবাসী থাকে, অর্থাৎ অন্য এলাকা থেকে এসে যদি বাস করে, অনেকে আছে না যে ওই যে হাড়ি পাতিল বিক্রি করে, তারা এখানে এসে থাকে, অন্য ব্যবসা করে এখানে এসে থাকে, অধিবাসী অন্য এলাকার লোক এসে থাকে, তাদের সম্পর্কে খোঁজ রাখবে। নতুন নতুন যারা অপরাধী গজাই উঠতেছে তাদের সম্পর্কে খোঁজ রাখবে, ঠিকমতো টহল দিতেছে কিনা সেটা খোঁজ রাখবে, দাগী আসামিদের প্রতি নজরদারি রাখবে। এবং থানার ওসি স্যারের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তার যে প্রতিবেশী থানা বা পাশের থানার ওসি স্যারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তার পাশের থানা। এবং থানা ওসি স্যার কী করবে? প্রতিদিন তার থানা এলাকায় ঘুরে ফিরে ঠিকমতো পরিদর্শন করবে কোথাও কোনো অপরাধ যেন সংগঠিত না হয়। এবং থানা এলাকায় যে সমস্ত বড় বড় অনুষ্ঠান বা বিভিন্ন কিছু হবে সেই সম্পর্কে তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন এবং তার ঊর্ধ্বতনের কাছে রিপোর্ট দিবেন। তাহলে প্রথম কাজ ওসি স্যারের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের জন্য তার অধীনস্থ অফিসার ফোর্সদের ঠিকভাবে ডিউটি দিবেন এবং তদারকি করবেন। যত অপরাধী আছে, চোর ডাকাত দস্যু, সবার প্রতি খেয়াল রাখবেন, খোঁজখবর রাখবেন, দাগী আসামিদের নজরদারিতে রাখবেন, ঠিক আছে। তারপরে অধিবাসী যারা আছে তাদের খোঁজখবর রাখবেন এবং পার্শ্ববর্তী বা প্রতিবেশী থানার ওসি স্যারের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং বড় বড় প্রোগ্রাম হইলে সেই সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন বরাবর প্রেরণ করবে। এতে আমাদের থানার ওসি স্যারের কাজ। এটা যদিও গুরুত্বপূর্ণ না। 205 আর 206 হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় অফিসারের দায়িত্ব, অর্থাৎ ওসি স্যারের পরে যারা থাকবে, ওসি তদন্ত স্যার, ওসি অপারেশন, সেকেন্ড অফিসার, এসআই যারা আছে, সাব ইন্সপেক্টর, এই সকল ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য 206। আর এইবার আপনি যা হতে চান এএসআই নিরস্ত্র বা এএসআই এর দায়িত্ব কর্তব্য 207। 207-এর 4টা পয়েন্ট আছে, ক, খ, গ, ঘ। কতে কাঁঠাল, খতে খরগোশ, গতে গরু, ঘতে ঘোড়া। ক, খ, গ, ঘ, এই 4টে জিনিস আপনার মুখস্থ রাখতে হবে, বুঝে বুঝে মুখস্থ রাখতে হবে। আপনি যদি এএসআই হন তখন আপনার কি কর্তব্য হবে আপনি চিন্তা করেন। তখন তো আপনার সেন্ট্রি ডিউটি নাই, আপনার তো চায়না রাইফেল নাই, আপনার তো প্যারেড নাই। তাহলে আপনি করবেনটা কি? মানে আর কি করবেন?
সেটাই আমরা শিখব। আসলে আমরা কি করব। তাহলে এএসআই এর দায়িত্ব কর্তব্য 207। এএসআই ফুল মিনিংটা করেন তো? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। মানে কি? সাব ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট? আরে হ্যাঁ, সাব ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট, সহকারী। তাহলে ক নাম্বার হচ্ছে এই যে এসআই, সাব ইন্সপেক্টর, তদন্তকারী এসআই। এই তদন্তকারী এসআইয়ের যত দৈনন্দিন কার্যক্রম আছে, করণিক বা রুটিন মাফিক কাজ আছে, সেই সব কাজে আপনি সহযোগিতা করবেন। কারণ আপনি সাব ইন্সপেক্টরের সহকারী, আপনার কাজ হচ্ছে সাব ইন্সপেক্টরের দৈনন্দিন সকল কাজে সহযোগিতা করবেন। ক নাম্বার পয়েন্ট একটা শেষ। খতে হইল 4টা জিনিস, আপনার 4টা রেজিস্টার বাদে অন্য সব রেজিস্টারের দায়িত্ব আপনি নিতে পারবেন। জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবি। প্রিন্স হৃদয়, তুমি এই 4টা লেখো এখানে। এইভাবে লিখবা, জিডি ইংলিশে লিখবা, জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবি। জিডি মানে জেনারেল ডায়েরি, সিডি মানে কেস ডায়েরি, এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ভিসিএনবি মানে ভিলেজ ক্রাইম নোট বুক। জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবি, এই 4টা রেজিস্টার বাদে অন্যান্য সকল রেজিস্টারপত্র আপনাকে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া যাবে, এবং আপনাকে এই জন্য কি এইটার জন্য আপনাকে দায়ী করা যাবে 4টা রেজিস্টার বাদে। তবে আপনি যদি থানায় ওসি স্যার নাই, ওসি তদন্ত স্যার নাই, ওসি অপারেশন স্যারও নাই, এসআই সাব ইন্সপেক্টররাও কেউ নাই, তখন এএসআই থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করতে পারে। তাহলে নর্মালি এএসআই অন্য অফিসার থাকা অবস্থায় আপনি জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবির দায়িত্ব নিতে পারবেন না, বুঝবেন। তবে আপনি যখন ওসি হিসাবে দায়িত্ব থাকবেন, তখন জিডি, সিডি, এফআইআর এই 3টার দায়িত্ব নিতে পারবেন। কিন্তু ভিসিএনবি কোনোভাবেই আপনাকে দায়িত্ব দেওয়া যাবে না। এত ওসি স্যার, এই সেকেন্ড অফিসে এই সেই কেউ না থাকলেও আপনি যদি ওসির দায়িত্ব থাকেন, তবুও আপনাকে প্রথম 3টার দায়িত্ব দেওয়া যাইতে পারে, কিন্তু ভিসিএনবির দায়িত্ব কোনোভাবেই আপনাকে দেওয়া যাবে না। তাহলে এখান থেকে 2টা এমসিকিউ, যে এএসআই কোন ধরনের রেজিস্টার সমূহের দায়িত্ব দেওয়া যাবে না, বা এএসআইকে কোন ধরনের রেজিস্টার সমূহের দায়িত্ব দেওয়া যাবে না, জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবি। তবে এএসআই যদি ওসির দায়িত্বে থাকে, থানায় অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে, তখন তাকে কোনগুলোর দায়িত্ব দেওয়া যাবে? জিডি, সিডি, এফআইআর, প্রথম 3টা। কিন্তু কোনোভাবেই ভিসিএনবির দায়িত্ব তাকে দেওয়া যাবে না। 207 ক, তদন্তকারী এসআইয়ের সকল দৈনন্দিন করণিক কাজে সহযোগিতা করার কাজ হচ্ছে এসআই এর। 207 খ, থানার গুরুত্বপূর্ণ জিডি, সিডি, এফআইআর, ভিসিএনবি বাদে অন্য সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করার দায়িত্ব তাকে এএসআইয়ের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়বে, এজন্য তাকে দায়ী করা যাবে। তবে এএসআই যদি ওসি অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকলেও জিডি, সিডি, এফআইআর এর দায়িত্ব নিতে পারবে, কিন্তু কোনোভাবেই ভিসিএনবির দায়িত্ব তাকে দেওয়া যাবে না। 207 খ। 207 গ, ক খ গ, গরুর গ, সেখানে বলছে থানার ওসি স্যার
কোনো কারণে থানায় অনুপস্থিত থাকলে এবং অন্য কোনো অফিসার যদি উপস্থিত না থাকে তখন শুধুমাত্র তখন এএসআই থানার অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে এতদিন যে আমরা বললাম এএসআই থানার ওসি হইতে পারবে, এএসআই কি থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবে? হ্যাঁ পারবে, 207 গ। তাহলে প্রিন্স হৃদয়, তোমাকে যদি কেউ প্রশ্ন করে এএসআই কি থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, তখন তুমি আস্তে কমেন্টে এখন লেখো 207 গ। এটা কমেন্টে লিখে দাও। শম্ভু দাদা এটা জানেন না, আজকে থেকে জেনে রাখেন যে 207 গতে এএসআই থানার অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে পারবে। এখানে অনেকগুলো আরো ডিটেলসে বলা হয়েছে যে অনিবার্য জরুরি কারণ ব্যতীত এএসআইকে কিন্তু তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। মানে খুব জরুরি না হইলে, যে কোনো অফিসার নাই তখন, ঠিক যেমন অন্য অফিসার না থাকলে এএসআই ওসি হইতে পারে, তাই অন্য অফিসার না থাকলে তখন হয়তো তিনি তদন্ত কার্যে নিয়োগ করা যাবে, কিন্তু নর্মালি এএসআইকে তদন্তে কাজে নিয়োগ করা যাবে না। মনে করেন থানায় কোনো ওসি স্যার নাই, নাই বা কেউ নাই, সাব ইন্সপেক্টররা নাই, একটা মামলা চলে আসছে, অর্থাৎ মামলা করার জন্য আসছে, এফআইআর রুজু হইল। এই মামলা তথ্য প্রাপ্তির পরে কি করতে পারবে? চাইলেই কিন্তু এই এএসআই তদন্ত করতে পারবে না। সে স্বাভাবিকভাবে এফআইআরটা লিখতে পারবে, গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে, যে একটা আমলযোগ্য মার্ডার করে ফেলছে, সাথে সাথে মামলাটা সে লিখে রাখতে পারবে এবং আসামিকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে। এটা বাদে সে তদন্ত শুরু করতে পারবে না। তাহলে 207 গ, এএসআই ওসি স্যারের দায়িত্ব পালন করতে পারবে কোন ক্ষেত্রে? ওসি স্যার নাই বা অন্য অফিসার যখন না থাকে। জরুরি কারণ ব্যতীত এএসআইকে তদন্তের ভার দেওয়া যাবে না। যদি এএসআই ওসির দায়িত্বে থাকে তখন মামলা করতে আসলে সর্বোচ্চ তিনি মামলাটা লিখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ হইলে, জরুরি হইলে গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে। এ ব্যতীত অন্য কাজ করতে পারবে না। ক খ গ পাইলাম। লাস্টের হচ্ছে এইবার সকল ধরনের ডিউটি, পিকেট ডিউটি করবেন, নাইট ডিউটি করবেন, পেট্রোল ডিউটি করবেন, সমাবেশ ডিউটি করবেন, পরীক্ষা ডিউটি করবেন, মন্দিরে করবেন, মসজিদে ডিউটি করবেন, রাস্তায় ডিউটি করবেন, নদীতে ডিউটি করবেন। যত ধরনের ডিউটি আছে এটা করতে হবে। জরিমানা আদায়ের যে পরোয়ানা আছে সেই পরোয়ানা মূল্যে জরিমানা আদায় করতে হবে। অস্বাভাবিক মামলা বা ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস, এইগুলার আপনার কি করতে হবে? অনুসন্ধান করতে পারবেন। টহল ডিউটি করতে হবে, পরক্ষী, পরিরক্ষা, এই সমস্ত ডিউটি আপনাকে করতে হবে। তাই লাস্টে ঘোড়ার ঘতে হচ্ছে সকল প্রকার ডিউটি। জরিমানা আদায়ের জন্য কি? জরিমানা পরোয়ানাতে জরিমানা আদায় করবেন, আসামি ধরবেন, মাদক উদ্ধার করবেন, দাগি আসামিদের পরিদর্শন করবেন, ইউডি মামলার অনুসন্ধান করবেন, মোবাইল ডিউটি, পেট্রোল ডিউটি, ঠিক আছে, বা এই ডিউটি, ওই ডিউটি, টহল ডিউটি, নাইট ডিউটি, সব ডিউটি করবেন।
তাহলে আপনি যে 207-এর গতে এসে সরাসরি ওসি স্যারের দায়িত্ব পেয়ে বসে থাকবেন, সেটা কিন্তু হবে না। 207-এর ঘোড়ার ঘতে গিয়ে বলছে ওসি স্যার থানায় চলে আসছে, এখন আপনি আপনার কাজে যান। আপনি নাইট ডিউটি যান, ডে ডিউটি যান, পিকেট ডিউটি যান, টহল ডিউটি যান, সমস্ত ডিউটি করতে হবে। আপনার পরীক্ষা ডিউটি যান, ইউডি মামলার অনুসন্ধান করেন, জরিমানা পরোয়ানা অনুযায়ী জরিমানা আদায় করেন, মাদক উদ্ধার করেন, আসামি গ্রেপ্তার করেন, সমস্ত কিছু আপনার করতে হবে। তাহলে এ হচ্ছে 207 এএসআই এর দায়িত্ব কর্তব্য। আপনারা খুব খুব মনে রাখবেন, এএসআই নিরস্ত্র পরীক্ষায় ঘুরাইয়া ফিরাইয়া এই প্রশ্ন কিন্তু আপনাকে দেওয়া হবে। আর 208 হচ্ছে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। এখন শম্ভু দাদা, আপনি যদি ফ্রি থাকেন কমেন্ট করেন, আপনি এএসআই এর দায়িত্ব কর্তব্য লিখলেন পিআরবি 207, এর সাথে অন্য কোনো আইনের কোনো ধারা আনা যাবে কিনা দেখি আপনাদের মধ্যে কে পারে। আপনি লিখলেন এএসআই এর দায়িত্ব কর্তব্য ক খ গ ঘ 4টা কোটেশন দিয়া শেষে লিখবেন পিআরবি 207 বিধি, এর সাথে অন্য কোনো আইন আপনি আনতে পারবেন কিনা, অন্য কোনো আইনের ধারা আসবে কিনা। আপনি যদি 205-এ থানার ওসি স্যারের দায়িত্ব কর্তব্য সেটাও লেখেন, অথবা 206-তে অন্য অফিসারদের কথা দায়িত্ব কর্তব্য লেখেন, অথবা 207-এ এএসআইয়ের দায়িত্ব কর্তব্য লেখেন, অথবা 208-এ কনস্টেবলের দায়িত্ব কর্তব্য লেখেন, অথবা ওই 36-এ ডিআইজি স্যারের দায়িত্ব কর্তব্য লেখেন, 37-এ এসপি স্যারের দায়িত্ব কর্তব্য লেখেন, যেটাই লেখেন সবগুলোর সাথে পুলিশ আইনের 23 ধারা, পুলিশ আইনের 23 ধারা। থ্যাংক ইউ সো মাচ শুভ্র রয়, শুভ দাদা। পুলিশ আইনের 23। এখন পুলিশ আইনের 23-এ বলা হচ্ছে পুলিশের দায়িত্ব কর্তব্য, পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য হচ্ছে পুলিশ আইনের 23। তাহলে পুলিশ অফিসার বলতে কনস্টেবল থেকে আইজি স্যার পর্যন্ত, পুলিশ আইনের 23-এ বলছে সব পুলিশের দায়িত্ব কর্তব্য। আর এদিকে পিআরবিতে এক একজনের আলাদা আলাদা করে বলা হয়েছে। এই দুটো জিনিসই এক। যখনই আপনারা স্পেসিফিক কারো দায়িত্ব কর্তব্য লিখবেন, অবশ্যই পুলিশ আইনের 23 ধারা আনবেন। তাহলে 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, এটা আমাদের পড়ার দরকার নাই, কারণ আমরা কনস্টেবল আছি, আমরা বুঝি আমাদের কি কি কাজ করা লাগে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করা লাগে, ডাক ডিউটি করা লাগে, সমন ডিউটি করা লাগে, সেন্ট্রি ডিউটি করা লাগে, পিকেট ডিউটি করা লাগে, নাইট ডিউটি করা লাগে, ক্যাম্প ডিউটি, স্ট্যান্ড বাই ডিউটি, পরীক্ষা ডিউটি, আসামি এসকর্ট, মানি এসকর্ট, কারেন্সি, কি না করা লাগে, আমাদের ফেটিক করা লাগে, আমাদের আবার বাসায় কাজ করা লাগে, রাত জেগে কত কিছু করা লাগে, এগুলা সব আমরা জানি। তাই কনস্টেবলের দায়িত্ব কর্তব্য এটা আমাদের পড়ার কিছুই নাই। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208 পিআরবি আর পুলিশ আইন 23। আমিনুল হক শাকিল, আপনি কি ক্লাসে আছেন? আমাদের শুভ্র রয়, শুভ দাদা ইদানিং বেশ পারফরমেন্স করতেছে, তিনি অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে।
আমি তার একটা ভালো রেজাল্ট দেখার অপেক্ষায় আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পিআরবি পড়ব, পিআরবি 209। আজকের ক্লাসের দুইটা পিআরবি 207 আর 209, এই দুইটা পিআরবি মনে রাখবেন। 209 হচ্ছে মফস্বল ডায়েরি বা পিডি পার্সোনাল ডায়েরি, পিডি পার্সোনাল ডায়েরি, জিডি জেনারেল ডায়েরি, সিডি কেস ডায়েরি, পিডি পার্সোনাল ডায়েরি, জিআর জেনারেল রেজিস্টার, সিআর কমপ্লেইন্ট রেজিস্টার, এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আর কি আছে পিআরবি পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল। পিআরবি 209 মফস্বল ডায়েরি বা পিডি পার্সোনাল ডায়েরি, ব্যক্তিগত ডায়েরি। একটা এমসিকিউ, এএসআই থেকে তার উপরের যারা পুলিশ অফিসার, এএসআই থেকে এএসআই বা তার উপরস্থ পুলিশ অফিসার মফস্বলে যখন নিয়োজিত থাকে, মফস্বলে যখন ডিউটিতে যায় বা যে কোনো কাজে যায়, তখন তদন্ত সংক্রান্ত বা অন্য কোনো বিষয়গুলো বিপি ফরম 18 মূলে যে ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকে মফস্বল ডায়েরি বা পিডি বা পার্সোনাল ডায়েরি বা ব্যক্তিগত ডায়েরি বলে। পিডি পার্সোনাল ডায়েরি অর্থাৎ মফস্বলে ডিউটিতে গেলে এই তদন্ত সংক্রান্ত বা অন্য যে কাজে গেছে সেটা বিপি ফরম 18 মূলে যে ডায়েরিতে লেখেন, যে ডায়েরিতে লিখে রাখেন। তাহলে আপনি কল্পনা করেন আপনি একজন এএসআই, স্মার্ট এএসআই, নতুন এএসআই হয়েছেন, খুবই ভাব আপনার খুবই একদম, আপনাকে মানে পা আপনার মাটিতে পায় না, আপনি অক্সফোর্ডের শু পরেছেন, বকলেস বেল্ট পরেছেন, রিবন পরেছেন, এখানে তারকা বিশিষ্ট বিভিন্ন স্টাইলিশ পরেছেন, হাতে একটা স্মার্ট ওয়াচ পরেছেন, গলায় একটা চেইন পরেছেন, তারপরে পোশাকটা পরেছেন, আস্তে R15 উঠলেন, উঠে স্টার্ট দিলেন, মফস্বলে চলে গেলেন, ভুম ভুম করে যাই গাড়িটা হোল্ড করলেন, স্ট্যান্ডটা দাঁড় করাইলেন, তারপর নেমে এক হাঁটু সিটের উপর দিয়ে বসলেন, আস্তে পিছনে পকেট থেকে কি করলেন, পিডিটা বের করলেন, পিডি অর্থাৎ একটা পার্সোনাল ডায়েরি বের করলেন। হে ইয়ং ম্যান, হে পিপল, জাস্ট লুক অ্যাট মাই পার্সোনাল ডায়েরি, এটা হচ্ছে আমার পিডি, এটা পিআরবি 209, তোমরা সবাই দেখো। আস্তে বের করে পিডি লেখা শুরু করলেন, এত এত সংক্রান্তে এখানে এলাম, এইটা পাইলাম, এইটা হচ্ছে পিডি। এএসআই টু আপওয়ার্ড যখন মফস্বলে যায়, তখন মফস্বলে যে কাজে গেছে তদন্ত সংক্রান্তে হোক বা অন্য কাজে হোক, সেইটা বিপি ফরম 18 মূলে যে ডায়েরিতে লিপিবদ্ধ করে সেইটা হচ্ছে মফস্বল ডায়েরি বা পিডি। এএসআই টু আপওয়ার্ড একদিন বলবে, একদিন শিখে রাখবেন, এএসআই টু আপওয়ার্ড 209। ভিসিএনবিটা হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক, গ্রাম অপরাধ নোটবুক, অর্থাৎ এটা একটা রেজিস্টার, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রেজিস্টার। এখানে ভিলেজ ক্রাইম মানে গ্রামের যত অপরাধী আছে এর 5টা খণ্ড আছে, ঠিক আছে, 5টা খণ্ড আছে, দণ্ড রেজিস্টার, এই সেই, ঠিক আছে, ইতিবৃত্তপত্র, গ্রামের ইতিবৃত্তপত্র, সূচিপত্র, এরকম 5টা ইন্ডেক্স আছে, 5টা অংশ আছে, 5 ধরনের। এখানে এক এক ধরনের কি করা হয়, এক এক ধরনের অপরাধীদের নাম সেখানে লেখা থাকে বা তথ্য সেখানে লেখা থাকে। এটা খুবই গোপনীয় একটা দলিল। এই ভিসিএনবিটা আমরা পিআরবি যখন 300, 391, 94, 95 এরকম 391 পর থেকে পড়ব, তখন আমরা 405 পর্যন্ত এইটার ব্যাপ্তি তখন আমরা শিখব। ভিলেজ ক্রাইম নোটবুক,
গ্রাম অপরাধ, ভিলেজ মানে গ্রাম, ক্রাইম মানে অপরাধ, নোটবুক মানে কি নোট বই। গ্রামের যে যত অপরাধী আছে তাদের তথ্য যে রেজিস্টারে বা যে নোট বইতে থাকে সেটা ভিলেজ ক্রাইম নোটবুক। এটা থানায় খুবই সংরক্ষিত থাকে গোপনীয়ভাবে। এটা আমরা পরবর্তীতে পড়ব। তাহলে মফস্বল ডায়েরি, একজনের কমেন্টে লেখেন এটার বিপি ফরম কত। দুইটা লেখেন কমান্ড সার্টিফিকেটের বিপি ফরম কত এবং মফস্বল ডায়েরির বিপি ফরম কত। এসআই টু আপওয়ার্ড যখন মফস্বলে যাবে তখন সে তদন্ত কার্যে যাক অথবা অন্য কাজে যাক, এই বিষয়গুলো যে ডায়েরিতে লিখবেন সেটা মফস্বল ডায়েরি। এএসআই টু আপওয়ার্ড। এখন মফস্বল ডায়েরি কয়েকটা পয়েন্ট আছে, যেমন এএসআই বা তার উপরের পুলিশ অফিসার মফস্বল ডায়েরি ব্যবহার করেন। তাহলে এই যে মফস্বল ডায়েরিটা লিখবেন, লিখে কি করবেন? নিশ্চয়ই আপনার ধান্দা হচ্ছে আপনি ছিঁড়ে ফেলে দেবেন, জানি তো আমিনুল হক শাকিল, আপনার ধান্দা হচ্ছে আপনি ছিঁড়ে ফেলে দেবেন। কিন্তু এখানে বলছে মফস্বল ডায়েরি লিপিবদ্ধ করে সার্কেল অফিসে প্রেরণ করতে হয়। আরও একটা এমসিকিউ পাইলাম, মফস্বল ডায়েরি কি করবেন? লিপিবদ্ধ করে সার্কেল অফিসে প্রেরণ করতে হয়। তাহলে কমান্ড সার্টিফিকেট বিপি ফরম 10, মফস্বল ডায়েরি বিপি ফরম 18। মামলার সংক্ষিপ্তসার বা সিডিতে যা যা লেখা হয় সেগুলো কিন্তু পিডিতে লেখা যাবে না, তবে একটা মামলার জন্য কত সময় ব্যয় হয়েছে সেইটা কিন্তু এই মফস্বল ডায়েরিতে লেখা যাবে। 4টা বিষয় পাইলাম, খুব সুন্দরভাবে শুনে রাখেন। এএসআই বা তার উপরের অফিসাররা মফস্বল ডায়েরি ব্যবহার করবেন। মফস্বল ডায়েরি লিপিবদ্ধ করে সার্কেল অফিসে প্রেরণ করতে হবে। মফস্বল ডায়েরিতে সিডি অর্থাৎ কেস ডায়েরির বিষয়বস্তু লেখা থাকবে না। আর মামলার জন্য কতটুকু সময় ব্যয় হয়েছে এইটা কিন্তু মফস্বল ডায়েরিতে লেখা থাকবে। তাহলে আপনাকে সুন্দর এমসিকিউ দিয়ে এখন শোয়াই ফেলা হবে। নিচের কি এমসিকিউ দেওয়া যায়? নিচের কোন বিষয়ের বিষয়বস্তু মফস্বল ডায়েরিতে উল্লেখ করা থাকে না বা মফস্বল ডায়েরিতে লেখা হয় না? একটা হচ্ছে কি জিডির বিষয়বস্তু, একটা হচ্ছে তদন্তের বিষয়বস্তু, একটা হচ্ছে মামলার জন্য ব্যয়িত সময়, আর একটা হচ্ছে সিডি বা কেস ডায়েরির বিষয়বস্তু। তখন আপনি জেনে রাখেন কেস ডায়েরির বিষয়বস্তু এই মফস্বল ডায়েরিতে লেখা হবে না। কেস ডায়েরি বা সিডির বিষয়বস্তু বা মামলার সংক্ষিপ্তসার, এই কেস ডায়েরির বিষয়বস্তু এই মফস্বল ডায়েরিতে লেখা হবে না। সংক্ষেপে কি, সিডির বিষয়বস্তু পিডিতে থাকবে না। সিডি পিডি, সিডির বিষয়বস্তু পিডিতে থাকবে না। আপনারা কি 207 এবং 209 এখন পারবেন? একটু হলেও বোঝা গেল কিনা সবাই একটু কমেন্ট করেন। 211 ভিআর রিপোর্ট, ভেরিফিকেশন রিপোর্ট, সত্যতা প্রতিপাদন লিপি বা নামের তালিকা যাচাই। প্রিন্স হৃদয় একদম ঠিক আছে। এইভাবে হয় কি, আপনারা যখন কমেন্ট করবেন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় কমেন্টে লিখতে হয়। আপনি যখন এইটা কমেন্টে লিখবেন তাহলে এইটা
আপনার সাবকনসাস মাইন্ডে বা ব্রেনের নিউরো ট্রান্সমিটারে সেভ হয়ে যায়, একদম ইমেজ সহ সেভ হয়ে যায়, তখন আপনার মনে থাকে ভালো। এজন্য কমেন্টে লিখলে আপনার পড়া হয়ে গেল, লেখা হয়ে গেল। তাহলে আমরা এই এসআইর দায়িত্ব কর্তব্য 207 আর মফস্বল ডায়েরি 209। লিখিত প্রশ্ন হলে এই 2 ধারা থেকে হবে, এছাড়া হবে না। আর একটা এমসিকিউ আমরা শিখে ফেলি 211 থেকে, ভিআর রিপোর্ট, ভেরিফিকেশন রিপোর্ট, সত্যতা প্রতিপাদন লিপি বা নামের তালিকা যাচাই। 211, সরকারি চাকরিতে নিযুক্তির জন্য কোনো প্রার্থীর যদি নামের তালিকা যাচাইয়ের জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন কিভাবে? এএসআই এর নিচে নয়, সর্বনিম্ন এএসআই এর নিচে নয়, এমন অফিসারের মাধ্যমে স্থানীয়ভাবে তদন্ত করতে হবে। তাহলে কি বুঝলেন? অর্থাৎ কোন লোক সরকারি চাকরিতে আবেদন করলে, পরীক্ষা দিলে বা চাকরি হবে এই সময় যদি এই সরকার যদি এই লোকের ভেরিফিকেশন করার জন্য দায়িত্ব দেয় বা নামের তালিকা যাচাইয়ের জন্য দায়িত্ব দেয়, তখন এএসআই এর নিচে নয়, অর্থাৎ সর্বনিম্ন এএসআই পদের পুলিশ অফিসার দ্বারা স্থানীয়ভাবে তদন্ত করতে হবে। সুন্দর একটা এমসিকিউ। তাহলে ভেরিফিকেশন রিপোর্ট, ভেরিফিকেশনের জন্য সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার তদন্ত করতে পারবে? এরকম এমসিকিউ হইলে আপনারা কোনো দিনও পারবেন না, আমি শিওর। আপনারা এখন কমেন্টেও লিখতে পারবেন না, আমি জানি। ভেরিফিকেশন রিপোর্ট অথবা ভেরিফিকেশনের নামের তালিকা যাচাইয়ের জন্য সর্বনিম্ন কোন পদে পুলিশ অফিসার এটা করতে পারবে? কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অফিসার ইনচার্জ অথবা এএসআই। কে পারবে? এএসআই পারবে। 211। আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, সর্বশেষ ধারা, গুরুত্বপূর্ণ ধারা, সর্বশেষ ধারা, পিআরবি 213। খুব ভালো করে শিখে রাখবেন। মামলা রুজুকরণ বা ম্যাজিস্ট্রেটকে তথ্য অবগতকরণ। আপনার থানা এলাকায় যে কোনো ধরনের অপরাধ হইলে, অপরাধ অলরেডি সংগঠিত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকলে, তখন কি করতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকট এইটার সংবাদ দিতে হবে। পুলিশ অফিসার কি করবে? ম্যাজিস্ট্রেটের নিকট এইটার সংবাদ দিতে হবে এবং এই অপরাধ যিনি ঘটাইছে বা ঘটাইতে চাচ্ছে তাকে ধরার জন্য ওয়ারেন্ট অথবা আদালতে হাজির করার জন্য সমন বা তার ঘরবাড়িতে তল্লাশি করার জন্য সার্চ ওয়ারেন্ট, এইগুলা ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন। তাহলে থানা এলাকায় কোনো ধরনের অপরাধ হইলে অথবা অপরাধ হওয়ার সন্দেহ থাকলে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে এইটা সম্পর্কে জানাবেন, পিআরবি 213। এবং এই অপরাধীদের যদি ধরার জন্য ওয়ারেন্ট দরকার হয়, তল্লাশি পাওনা দরকার হয়, সমন দরকার হয়, সেইটা ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। প্রথমে সংবাদ জানাইতে পারবেন এবং এগুলা ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে। এটা পুলিশ আইনের 24 ধারাতে আছে। তো যেখানে আমরা পিআরবি 213 আসবে সেখানে পুলিশ আইনের 24 আসবে, অথবা যেখানে পুলিশ আইনের 24 আসবে সেখানে পিআরবি 213 আসবে।
এখন তাহলে 213 পড়ে আমরা করব কি, কাজ কি? ছোট এমসিকিউ, অপরাধের সংবাদ পুলিশ অফিসার কাকে জানাবেন? নিচের কোন অফিসারকে জানাবেন? ম্যাজিস্ট্রেটকে জানাবেন। আপনার কাছে এই এমসিকিউটা খুবই পানির মতো সহজ মনে হইল, কিন্তু এই এমসিকিউ দিয়েই আপনাকে শোয়াই ফেলানো যায়। যেমন আমরা পড়ছি যে অপরাধের সংবাদ পেলে আমাদের ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে, পিআরবি 120, ফৌজদারি 150। আবার 213-তে পড়লাম ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এখন আপনাকে প্রশ্ন করা হইল অপরাধের সংবাদ পুলিশ অফিসার নিচের কোন পদবীর অফিসারকে জানাবেন, অথবা নিচের কোন ব্যক্তিকে জানাবেন? একটাই দিল ঊর্ধ্বতন অফিসারকে, আরেকটাই দিল ম্যাজিস্ট্রেটকে, আরেকটা হচ্ছে হৃদয়ের শ্বশুরকে, আরেকটা হচ্ছে কোনোটিকে নয়। যেহেতু পুলিশ বলছে পুলিশ কাকে জানাবে, তাহলে তো পুলিশ অফিসার বলতে সব পুলিশকে বোঝানো হয়েছে, তাহলে সে তখন জানাবে 213-তে। সব পুলিশ বোঝানো হইলে বুঝবেন এই পুলিশের বাইরে অন্য কাকে জানানো যায়, ম্যাজিস্ট্রেটকে। আর যদি বলে অধস্থান পুলিশ অফিসারেরা অপরাধের সংবাদ কাকে জানাবে, তখন লিখতে হবে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে। এই ধরনের কৌশল মনে রাখবেন। তাহলে 213-র ব্যবহার কোথায়? একটা প্রশ্ন, আপনি এএসআই অমুক, ঠিক আছে, অথবা আপনি অমুক থানা অফিসার ইনচার্জ, অথবা আপনি এসআই অমুক, অথবা আপনি এএসআই অমুক, এই ডিউটি করতেছেন, বা ডিউটি অফিসার থাকাকালে সংবাদ পাইলেন যে আপনার থানা এলাকার মধ্যে একটা কি হচ্ছে, একজনকে হত্যা করা হয়েছে। এখন আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, কি আইনি ব্যবস্থা নেবেন, সেটা ব্যাখ্যা করুন। প্রথমে আপনি ডিউটি অফিসার হিসেবে যে খবর পাইলেন, তাহলে এটা আপনার ঊর্ধ্বতনকে জানাবেন, পিআরবি 120, ফৌজদারি 150, পুলিশ আইন 23। আবার এই খবরে যখন মামলা রুজু করতে আসবে, অথবা এই খবর পাওয়ার পরে আপনি কি করবেন? ম্যাজিস্ট্রেটকে জানাইতে পারবেন, পিআরবি 213, পুলিশ আইন 24। এই একটা কোটেশন আপনি দিতে পারবেন। সেইটার জন্য আমাদের 213, যে কোনো একটা মামলা রুজু করতে হইলে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে, যে কোনো অপরাধের সংবাদ পাইলে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে, এবং এই অপরাধীদের বিরুদ্ধে সমন, ওয়ারেন্ট, তল্লাশি পরোয়ানা যে কোনো কিছু ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে, পিআরবি 213, পুলিশ আইনের 24। আগামীকাল, আজকে কিন্তু আমি ছুটি নিয়েছি অলরেডি, আমি দুপুর 12টার পরে সিসি কেটেছি, আমার কিন্তু ছুটি চলতেছে। তারপরে আমি পুলিশ লাইনে অবস্থান করতেছি শুধুমাত্র আপনাদের ক্লাস করাবো বলে। তো আজকে ক্লাসটা নিলাম, আগামীকাল সকালে আমি বাড়িতে যাব, অনলি ফর 7 days, 7 দিনের জন্য। তো এই 7 দিন আমি আশা করি আপনারা প্রচণ্ড ঝড়ের বেগে বই পড়বেন, বই পড়ে কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন একদম খেয়ে ফেলবেন। তারপর এসে আমরা আবার 7 দিন পরে এই পিআরবি 213-র পর থেকে একটানা 10 দিনের মধ্যে পিআরবি আমরা শেষ করে ফেলব। গ্রামের বাড়িতে অনেক কাজকর্ম আছে, কারেন্ট থাকে না, নেটওয়ার্ক থাকে না, সো ওখানে ক্লাস করানো সম্ভব হবে না। আমি খালি মিথ্যা আশ্বাস দিব না,
আসার পর থেকে কোনো শুক্র শনি রবি নাই, প্রতিদিন ক্লাস করাবো। এই 7 দিন আমি গ্যাপ পূরণ করে দেব। পরীক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব আমার। এই 7 দিন বেশি বেশি বই পড়বেন। 205 থানার ওসি স্যারের দায়িত্ব, 206 সেকেন্ড অফিসার, তদন্ত, সাব ইন্সপেক্টর সবার দায়িত্ব কর্তব্য, 207 এএসআইয়ের দায়িত্ব কর্তব্য 4টে অপশন, 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 209-তে মফস্বল ডায়েরি কে কে এএসআই টু আপওয়ার্ড পারে, পিডি পার্সোনাল ডায়েরি বা ব্যক্তিগত ডায়েরি, 211 ভেরিফিকেশন রিপোর্ট এএসআই হতে উপরস্থ অফিসার দ্বারা তদন্ত করাতে হবে স্থানীয়ভাবে, 213 যে কোনো ধরনের অপরাধের সংবাদ বা মামলা রুজু করতে হলে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে, অপরাধীদের বিরুদ্ধে সমন, ওয়ারেন্ট অথবা তল্লাশি পাওনা ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে, পিআরবি 213 পুলিশ আইনের 24। আবারও দেখা হবে 7 দিন পরে। ততক্ষণে আপনারা বই পড়েন। এই 7 দিন আপনাদের আমি ডিস্টার্ব করব না, ক্লাস শুরু হবে কিনা সেটাও বলবো না। আমি চাই আপনারা উইদাউট এনি ডিস্টার্ব নিশ্চিন্তে ঠান্ডা মাথায় বই পড়েন। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ছুটি থেকে এসে আবার ক্লাস নেওয়া হবে। সবাই একটু পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন। অল্প কিছুদিন আছে, সবাই একটু মনোযোগ দিয়ে বই পড়েন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।